সংখ্যালঘুদের লোন দেওয়ার জন্য কলকাতায়, বিশেষ করে ইন্ডোর স্টেডিয়ামে। তাছাড়াও জেলায় জেলায় অবশ্যই আমরা করছি। আজকে আমার এখানে বরকতি সাহেব থেকে শুরু করে আমার কলিগ জাভেদ, সুলতান, শফি সাহেব, সিরাজ হাকিম, গিয়াসউদ্দিন, আমাদের নাদিম ভাই, আমাদের মামুদা, ফারজানা, আমাদের মারিয়া, ওদিকে আমাদের মাইনরিটি সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে শুরু করে আমাদের আলিয়া ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে আমাদের হজ কমিটি থেকে শুরু করে মোহাম্মদ সেলিম থেকে শুরু করে আমাদের সেলিম হচ্ছে আমাদের জয়েন্ট সেক্রেটারি, নাসির উদ্দিন থেকে শুরু করে ওদিকে সুব্রত বক্সি থেকে শুরু করে আবার ডিপার্টমেন্টের সেক্রেটারি নুরুল থেকে শুরু করে আমাদের এছাড়াও নুরুল আছে, সেলিম আছে, সমস্ত কমিটি থেকে শুরু করে আমাদের পাঞ্জাবি কমিউনিটি, সরদারজি ভাই বোনেরা, আমাদের বুদ্ধিস্ট কমিউনিটি, জৈন কমিউনিটি, হিন্দু কমিউনিটি, মুসলিম কমিউনিটি, শিখ সম্প্রদায়, আমাদের সকলকে নিয়ে আমাদের ডিস্টিংগুইশড গেস্ট, আমার সমস্ত ছাত্রছাত্রী বন্ধুরা যাদের লোন দেওয়া হচ্ছে, সমস্ত সেলফ হেল্প গ্রুপ বা যে সমস্ত এনজিওদের লোন দেওয়া হচ্ছে তারা সমেত, আমার সকল মা ভাই বোনেরা, মাইনরিটি ইনস্টিটিউশন সমেত এবং উপস্থিত উদ্যোক্তাবৃন্দ, উদ্যোগীবৃন্দ, বিভিন্ন ব্যবসায় উদ্যোগী যারা আছেন, তাছাড়াও প্রেস মিডিয়া থেকে শুরু করে আমার সমবেত ভাই বোনেরা, যাদের নাম হলে আমাদের চলে না। অনেকগুলো নাম বললাম, আরো নাম হয়তো আমি বলতে পারতাম, কিন্তু তাতে আমার সময় চলে যাবে, আমার আরো অনেক কাজ আছে। গোলাম কাদের ভাই থেকে শুরু করে আমার ডক্টর কাসিম থেকে শুরু করে অনেকে আছে, কিন্তু এতটা বললে অনেক সময় লেগে যাবে, তাই আমি দুঃখিত সবটা বলতে পারছি না বলে আমি আপনাদের কয়েকটা কথা বলি। আমাদের এই মহামারী মানুষের সরকার আসার আগে আমরা মানুষকে কতগুলো প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমার সব ইমাম ভাইরাও এখানে আছেন, আমি দেখতে পাচ্ছি। আমরা একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম। কি প্রতিশ্রুতি দিয়েছিলাম? সুব্রত মুখার্জিও এসছেন। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা আমাদের পক্ষ থেকে, মহামারী মানুষের সরকারের পক্ষ থেকে। আমরা বলেছিলাম আমরা ওবিসি রিজার্ভেশন বিল পাস করব। আমাদের আগের সরকার রাজনীতি করবার জন্য একটা ভুল ডিফেক্টিভ বিল মাত্র 18টা কমিউনিটিকে নিয়ে করেছিল, সেটাও কোর্টে কেস হয়ে গেছিল। আমরা সেটাকে পরিবর্তন করে 51টা মুসলিম সম্প্রদায়ের লোককে, কমিউনিটিকে আমরা ঝুঁকিয়ে আমরা ওবিসি বিল পাস করিয়ে দিয়েছি। এবং এর ফলে ওবিসি বিলের ফলে হিন্দু কমিউনিটিরা কিছু পাবে, বাদ বাকি আমি ক্যালকুলেশন করে দেখিনি, কিন্তু 12% মতো সংখ্যালঘুরা এবার থেকে রিজার্ভেশন পেয়ে গেল এই ওবিসি রিজার্ভেশনের মাধ্যমে। অর্থাৎ যেটা আমরা বলেছিলাম, সংবিধান একটা রিজার্ভেশনের, সংবিধানের একটা লক্ষ্মণ রেখা আছে, তাই আলাদা করে রিজার্ভেশন করতে গেলে কোর্টে চ্যালেঞ্জ হয়ে ক্যান্সেল হয়ে যাবে। তাই আমরা বুদ্ধি খরচ করে সংখ্যালঘুরাও যাতে রিজার্ভেশন পায়, আমরা ওবিসি বিলের মধ্যে আমরা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব তাদের রিজার্ভেশন আছে, ওবিসি এবং মাইনরিটিসকে পুরো ঢুকিয়ে দিয়েছি, যাতে মাইনরিটিসের রিজার্ভেশন পেতে, মানে রিজার্ভেশন মাইনরিটিসের আলাদাভাবে না করেও ওবিসির মধ্যে দিয়ে আমরা বুদ্ধি খরচ করে প্রায় 12-13% আমরা মাইনরিটিস রিজার্ভেশন করে দিয়েছি এবং এটা প্রসেস হয়ে গেছে। ইট ইজ আন্ডার প্রসেস। এখন যে কোনো চাকরি হোক, যাই হোক, আপনাদের এই সুযোগটা আপনারা পাবেন। পড়াশোনার ব্যাপারে হায়ার এডুকেশনের ক্ষেত্রেও আমরা একটা তৈরি করছি। আমি নুরুল সাহেবকে আগেও বলেছি, সেলিম তোমরা এটা ইন্ডিকেট করে দেবে আমাকে, এটা হচ্ছে হায়ার এডুকেশনের পক্ষেও তারা সুযোগ পাক। আমরা বলেছিলাম আমরা আলিয়া ইউনিভার্সিটির জায়গা দেবো, নতুন ফার্স্ট টাওয়ার করবো। আমরা শুধু আলিয়া ইউনিভার্সিটির জায়গা করে দিয়েছি নতুন করে 20 একর, রাজারহাটে তাই নয়, আমরা 257 কোটি টাকার প্রজেক্ট দিয়েছি যাতে আলিয়া ইউনিভার্সিটি একটা পৃথিবীর বড় বিশ্ববিদ্যালয় হতে পারে, যেখানে WBCS IAS পড়ানো, ট্রেনিং দেওয়ার কাজে শুরু হয়ে গেছে, 57টা বিষয়ের পড়াশোনা চালু হয়ে গেছে। ফার্স্ট টাওয়ার করবো বলেছিলাম, 5 একর জমি দিয়েছি নতুন করে এবং ফার্স্ট টাওয়ারের কাজও চলছে। আমরা বলেছিলাম আমরা
সেখানে আমরা উর্দু ল্যাঙ্গুয়েজকে মর্যাদা দেব। আমরা উর্দু ল্যাঙ্গুয়েজকে 10% যেখানে আছে আমরা মর্যাদা দিয়েছি। অলরেডি উর্দু ভাষা তার মধ্যে এসে গেছে। এবং এছাড়াও লিঙ্গুইস্টিক মাইনরিটি, আমার বুদ্ধিস্টরা, আমার পাঞ্জাবিরা, মানে গুরমুখী থেকে শুরু করে, নেপালি থেকে শুরু করে, অলচিকি থেকে শুরু করে, হিন্দি থেকে শুরু করে, নেপালি থেকে শুরু করে, এগুলো আমরা সব করে দিয়েছি। তাছাড়াও আমরা কি করেছি? তাছাড়াও বন্ধু, আমাদের ইমামদের থেকে শুরু করে, মুয়াজ্জিনদের থেকে শুরু করে, একটাও পয়সা হাতে নেই, তা সত্ত্বেও ওয়াকফের মাধ্যমে আমরা দিচ্ছি, সাহায্য করছি। আর কি করছি আমরা? আমরা মাইনরিটিসদের জন্য সব জেলায় একটা করে বড় বড় ভবন তৈরি করছি। আগে কোথাও ছিল না। সংখ্যালঘু দপ্তরের লোকেরা যাতে ওখানে গিয়ে তার লোন, তার ব্যাংকের লোন, তার চাকরি বাকরি, তার স্কলারশিপ সব সুযোগ সুবিধা পায়। তাই প্রত্যেক যে জেলায় মাইনরিটিসদের জন্য একটা করে ভবন তৈরি করে দিয়েছি আমরা। আমরা এছাড়াও কি করেছি? এছাড়াও যদি আপনাদের একটা আমি ফিগার দেখাই তাহলে বুঝবেন। আমরা যখন প্রথম এলাম তখন আমরা দেখলাম 2009-10-এ ইনসেন্টিভ গার্ল স্টুডেন্ট, মানে আমাদের যারা বালিকা, যারা আমাদের ছাত্রী, তাদের ইনসেন্টিভ দেওয়া হয়েছিল কত? 2009-10-এ দেওয়া হয়েছিল 69,221। আর আমাদের সময় কত দিয়েছি এবছরে আমরা? 1,50,000। অর্থাৎ সংখ্যাটা বুঝতে পারছেন, ডবলের থেকেও বেশি আমরা করে দিয়েছি। প্রি ম্যাট্রিক স্কলারশিপ 2009-10-এ ছিল 2,38,271। আর আমাদের সময় 14 লক্ষ, 2 লক্ষর জায়গায় 14 লক্ষ। কোথায় বাড়িয়েছি দেখুন, 14,47,413। পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ আমাদের আগে ছিল 75,660 12-13 দেখুন 1,76,222। বুঝতে পারছেন? 75 থেকে 1,76,000 মানে সেন্টেরও বেশি, 100%-এরও বেশি। দেখুন এবার দেখুন স্টাইপেন্ড আগে ছিল 9,6,593, আর আমাদের সময় 24,237, 4 ডবল বেড়ে গেছে। এবার দেখুন ম্যাট্রিক কাম মেরিট কাম মিড পে 5,732 ছিল, আমরা এটা 9,546 করে দিয়েছি। সুতরাং আগে আমরা আসার আগে 9-10-এ ছিল সংখ্যাটা সব মিলিয়ে 3.95 লাখ, আর আমাদের সময় এবছরে হয়ে গেছে ওটা 18.7 লাখ। কিন্তু এটা আমি চাই এবছরে 20 লক্ষ ক্রস করবে। কি করে করবেন? দ্যাট ইজ আপ টু ইউ। অনলাইনে ছাত্রছাত্রীরা যেমন অ্যাপ্লাই করছে, তেমনি স্কুল বা মাদ্রাসার হেডমাস্টাররাও যদি দেয় সেটাকেও কনসিডার করুন, তারই 20 লক্ষ হয়ে যাবে। ঠিক আছে? বুদ্ধি খরচ করতে হবে, দুটো দিকে অপশন ওপেন রাখুন, তাতে বেশি লোক পাবে। লোন দেখুন 2009-10-এ কি পেয়েছিল আমার জানা নেই, কিন্তু আমরা আসার পর এই 12-13-এ 69,635 টাকা আমরা লোন দিচ্ছি। 69,635 জনকে আমরা লোন দিচ্ছি, এরকম একটা ব্যাপার করেছি সেক্টরে। গত বছরের তুলনায় বাজেট আমরা 73% বাড়িয়েছি এই দপ্তরে। 73% বাজেট বাড়িয়েছি, পয়সা নেই তা সত্ত্বেও, কারণ আমরা চাই আপনাদের উন্নতি হোক। 570 কোটি টাকা বাড়া হয়েছে বাজেট, 73% বাড়ানো হয়েছে। আগের বার 16 লক্ষের বেশি সংখ্যালঘু ছাত্রছাত্রীকে বিভিন্ন প্রকল্পে আমরা 2,70,00,000 কোটি টাকা অনুদান দিয়েছিলাম। এবারে আমরা 65 কোটি টাকা অনুদান দিচ্ছি, অর্থাৎ অনেক বেশি আমরা বাড়িয়ে দিচ্ছি। 270 কোটি টাকা যেটা অনুদান দিয়েছিল সেই সংখ্যাটা আমরা আরো বেশি বাড়িয়ে দিয়েছি। আগের পরিমাণ ছিল 65 কোটি টাকা, এই জায়গাটা বাড়িয়ে আমরা টাকার পরিমাণ করেছি 270 কোটি টাকা। মানে শুধু অনুদান দেওয়ার ক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন 205 কোটি টাকা বাড়ানো হয়েছে এখানে। 51টি সংখ্যালঘু সম্প্রদায় ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। 18টি জেলায় মাইনরিটি ভবনের কাজ চলছে, তার মধ্যে 2টো কমপ্লিট হয়ে গেছে। সব গার্ডওয়াল গভর্নমেন্টের টাকায় করে দেবো, ফেজ বাই ফেজ আমরা ঘোষণা করেছি। এবং এবছরই কবরস্থানের জন্য 19 কোটি টাকা দেওয়া হয়েছে।
সংখ্যালঘুদের শিক্ষার ব্যাপারে 10,000 মাদ্রাসাকে আমরা আইনত অনুমোদন দেব বলেছি। আমরা অনুমোদন দিলে তারা অন্য জায়গা থেকে সাহায্য পেতে পারে। আপনারা জানেন, এছাড়াও আমরা ভালো কাজ করবার জন্য এই ডিপার্টমেন্টে জেনে রাখুন, এমএসডিবি প্রকল্পে আমাদের পাওয়ার কথা ছিল 680 কোটি টাকা, কিন্তু আমাদের রাজ্য খুব ভালো কাজ করবার জন্য আমরা আরো 380 কোটি টাকা বেশি পেয়েছি। কারণ বলছে সংখ্যালঘুতে পশ্চিমবঙ্গ 1 নম্বরে চলে গেছে এবং এত ভালো কাজ করেছে। আমরা এছাড়াও নতুন 18টা নতুন আইটিআই করছি এই দপ্তরের মাধ্যমে। আইটিআই মানে ট্রেনিং দেবো, ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করবে, সংখ্যালঘু ছেলেমেয়েরা তারা উচ্চ শিক্ষা শিখবে। 18টা নতুন আইটিআই হচ্ছে, 8টা নতুন পলিটেকনিক কলেজ হচ্ছে, 1871টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র হচ্ছে, 1860টি অ্যাডিশনাল ক্লাস হচ্ছে, 223টি উপস্বাস্থ্য কেন্দ্র হচ্ছে। এছাড়া আমরা 73টি হোস্টেল করে দিচ্ছি, 480টি আমরা টিউবওয়েলও দিচ্ছি। এই সমস্ত ভাবে বিভিন্ন প্রকল্পে আমরা প্রায় 10 লক্ষ সংখ্যালঘু মানুষকে বিভিন্ন প্রকল্পে আমরা লোন দেওয়া থেকে শুরু করে অনেক সাহায্য করেছি। আর একটা কথা শুনলে আপনারা খুশি হবেন, আমাদের অনেক প্রজেক্ট আছে গরিব মানুষকে বাড়ি করে দেওয়া, যেমন গীতাঞ্জলি প্রজেক্ট, ইন্দিরা আবাস যোজনা। আমরা আর একটা করেছি পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে অধিকার যোজনা নতুন করে চালু করেছি। তাতেও প্রচুর পরিবারকে, যাদের বিপিএল কার্ড নেই, কিছু পাইনি, তাদের নতুন করে আর একটা প্রকল্প আমরা তৈরি করেছি পঞ্চায়েত দপ্তর থেকে, তার নাম হচ্ছে অধিকার প্রকল্প। এটাও আমরা প্রায় 120টা কেন্দ্র বেছে নিয়েছি, যেখানে আমরা 45,000 টাকা করে বাড়ি করবার জন্য খুব গরিব লোক, যাদের বিপিএল কার্ড নেই, সেন্ট্রাল গভর্নমেন্ট বিপিএল কার্ড এখনো করতে দেয়নি, যা পুরনো ছিল নতুন করে হয়নি। আমরা চেষ্টা করছি, আমরা আমাদের লিস্ট পাঠিয়েছি, ফলে গরিব লোকেরা পাচ্ছিল না, তাই তাদের জন্য একটা বাড়ি তৈরি করবে দেওয়ার জন্য অধিকার প্রকল্প আমরা স্টার্ট করছি। তাতে আমরা প্রায় 200 কোটি টাকা আমরা পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে আমরা খরচ করছি, এটা আলাদা। এছাড়াও সংখ্যালঘু ভাই বোনদের বাড়ি তৈরি করে দেওয়ার জন্য আলাদা করে আরো 47,410টা বাড়ি তৈরি করার প্রকল্প নেওয়া হয়েছে, অর্থাৎ যাতে ভালোভাবে পায়। সুতরাং এছাড়াও ভাঙড়ে আমরা একটা মেডিকেল কলেজ করতে চাইছি, যেখানে উভয় সম্প্রদায়, টাকাটা দেবে মাইনরিটি ডিপার্টমেন্ট, কিন্তু উভয় সম্প্রদায় যাতে পড়াশোনা করতে পারে, আপনাদের ছেলে মেয়েরাও যাতে বেশি সুযোগ পায়, তার জন্য আমরা ভাঙড় এবং হাড়োয়া মিনাখা এই দুটো মিলিয়ে একটা বর্ডারে করব। ওখানে সংখ্যালঘু মানুষের বেশি বাস, সুতরাং ওরা সবাই মিলে সুযোগটা পান। এছাড়াও 29টা গ্রামীণ বাজার তৈরি করছে, সংখ্যালঘু দপ্তর 29টা গ্রামীণ বাজার তৈরি করছে। যেমন আমার পঞ্চায়েত দপ্তর সব সাব ডিভিশনে একটা করে গ্রামীণ বাজার তৈরি করবে, সেই রকম সংখ্যালঘু দপ্তরকে বলেছি প্রত্যেকটা জেলায় গ্রামীণ বাজার তৈরি করতে। গ্রামীণ বাজার কি? এই যে আমার ভাই বোনেরা লোন পেয়ে জিনিস তৈরি করছে, বিক্রি করছে, তাদের যদি আমরা বাজার তৈরি করে না দিই, কি করে তারা বিক্রি করবে? সেই জিনিসটা তৈরি করবে, এটাকে বিক্রি করতে হবে। তাই 29টা, শুধু সংখ্যালঘুদের জন্য 29টা গ্রামীণ বাজার তৈরি হচ্ছে সারা বাংলা জুড়ে। এছাড়া পঞ্চায়েত দপ্তর থেকে আনন্দধারা প্রকল্পে সেলফ হেল্প গ্রুপ করা আছে, সবলধারা যারা আছে, এদের সাহায্য করবার জন্য আরো প্রত্যেকটা সাব ডিভিশনে একটা করে মার্কেটিং কমপ্লেক্স তৈরি করা হবে, যাতে এইসব ছেলে মেয়েরা জিনিস তৈরি করে ওই দোকানে বিক্রি করতে পারে। তাছাড়াও আমরা শান্তিনিকেতনের কাছে আমাদের একটা বড় জমি আছে, সেখানে আমরা একটা বিশ্ব ক্ষুদ্র বাজার তৈরি করব। সেখানে আমাদের গ্রামের ছেলে মেয়েরা যে ক্ষুদ্র জিনিস তৈরি করবে, সেখানে সারা বছর ধরেই লোক আসে, আপনারা বিক্রি করতে পারবেন। আর রাজারহাটে একটা ইকো ট্যুরিজম পার্ক হচ্ছে, 482 একর জমিতে বিরাট পার্ক, 29 তারিখে উদ্বোধন হবে, সবাই দেখতে যাবেন, খুব ভালো লাগবে, দারুণ দেখার একটা জায়গা হবে। ওখানেও একটা গ্রামীণ শিল্পের বিকাশের জন্য আমরা আর একটা ক্ষুদ্র শিল্প বাজার করব, যে বাজারে মেয়েরা কাঁথা শিল্প বিক্রি করতে পারবে, কাঁথা শিল্পের কাজ, এই যে সালোয়ার কামিজ তৈরি করছে, বেতের ব্যাগ তৈরি করছে, এই তো আমি দেখলাম ঘরে তৈরি করেছে 50 টাকা করে কেক, এবং আমি 10টা কিনলাম, কালকে বড়দিন আছে। সুতরাং এইভাবে তারা যে অল্প পয়সায় তৈরি করতে পারে, সুতরাং এদের নানা রকম জিনিস, মাদুরের ব্যাগ তৈরি করেছে, কি সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আমি একটা কিন্তু টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছি, তার কারণ গভর্নমেন্টের থেকে অনেক সময়
বিভিন্ন আমাদের অতিথিরা আসে, তাদের আমরা একটা করে কিছু উপহার দিই। সেই উপহার আমি বাইরে থেকে না কিনে আমি সেলফ হেল্প গ্রুপ থেকে কিনবো বলে ঠিক করেছি। কখনো ডোকরা, কখনো জুটের ব্যাগ, কখনো মাদুরের ব্যাগ। তাহলে কি হবে, তাদের জিনিসটা হাইলাইটেড হবে এবং তাদের জিনিসগুলো বিক্রি হবে। আমি সব দপ্তরকে বলবো যে তারা যেন এই সমস্ত ক্ষুদ্র শিল্পের কাছ থেকে জিনিসগুলো কেনে, যাতে তাদের জিনিসগুলো বিক্রি হয়ে যায়। এই যে দেখুন এরা মেলা করছে, মেলা শুরু হওয়ার সাথে সাথে দেখবেন সব বিক্রি হয়ে গেছে। এদের এত ভালো ভালো আমাদের ক্ষুদ্র শিল্প, ইটস ইউনিক ওয়ার্ড, বিউটিফুল। এত সুন্দর তারা তৈরি করে যে আপনারা ইমাজিন করে পারবেন না। একটা মায়ের কোলে বাচ্চা ডোকরা, যেগুলো পিতলের মতো দেখতে লাগে, তৈরি করেছে, 500 টাকায় বিক্রি করছে, বিউটিফুল। কোথাও দেখবেন মায়ের কোলে বাচ্চা, কোথাও দেখবেন গরুর গাড়ি, কোথাও দেখবেন রিক্সা। আমি তো একটা গেছিলাম বাঁকুড়ায়, বাঁকুড়ার সার্কিট হাউসে দেখলাম একটা মাছ তৈরি করেছে, মানে দেখানোর জন্য অ্যাক্টিভিটি করেছে। মাছটা কি করেছে, যেমন কয়েন থাকে আমাদের, সেই কয়েনগুলোকে ডোকরা পেতলের কয়েন করেছে, করে সেইগুলো দিয়ে একটা মাছ তৈরি করেছে। এক্সেলেন্ট, মানে এটা যদি বিদেশে বিক্রি করা যায় কেউ 5 লাখ টাকা দিয়েও কিনে দেবে। খরচা হবে 5,000, বিক্রি করতে পারেন 5 লাখে। সেই বাজার আছে, বাজারটাকে ধরতে হবে, বাজারটাকে ধরতে হবে। মনে রাখতে হবে বাণিজ্য বসতি লক্ষ্মী, এটা আমাদের বাংলায় একসময় সুনাম ছিল। তারপরে আস্তে আস্তে শুধু রাজনীতি করতে গিয়ে আমরা সব হারিয়ে ফেলেছি। আমাদের এটাকে আবার ফিরিয়ে আনতে হবে, আমাদের ফিরিয়ে আনতে হবে। চাকরিও হবে, ব্যবসাও হবে। যে মা আমার ঘরে বসে রান্না করে, যে রাঁধে, সে চুলো বাঁধে, সে ঘরে রান্নাও করতে পারে, সে আর একটা জিনিসও তৈরি করে নিজের পায়ে দাঁড়াতে পারে। সে নিজে স্বাবলম্বী হবে, নিজের পায়ে দাঁড়াবে, কারোর কাছে ভিক্ষে করতে হবে না, কারোর কাছে পয়সা চাইতে হবে না, কারোর কাছে অত্যাচার সহ্য করতে হবে না। নিজেরাই করবে, নিজেরাই নিজের পায়ে দাঁড়াবে। এর থেকে বড় জিনিস কি হতে পারে? আপনারা জানেন আমার আরো অনেক কিছু করার ইচ্ছে ছিল, ইচ্ছে আমার অনেক আছে। সংখ্যালঘু দপ্তরে অনেক কাজ করেছি, সব তো আমি একটা মিটিংয়ে বলতে পারি না, কিছু বলতে পারি। কিন্তু তা সত্ত্বেও আমি আপনাদের বলি, একটা পয়সা আমাদের কাছে নেই। আমি ইমাম সাহেবকে বলছিলাম যে ইমাম সাহেব জানেন আমাদের কি দুর্দশা, একটা গভর্নমেন্টের দায়িত্ব নিয়েছি আমি, কিন্তু প্রত্যেকেই আওয়াজ তুলবে। আমরা চাই বাংলা জুড়ে আওয়াজ উঠুক, মানুষের জন্য প্রতিবাদ করুক, ছাত্রছাত্রীরা বলুক, যুবক যুবতীরা বলুক, পাঞ্জাবি ভাই বোনেরা বলুন, ইমাম সাহেবরা বলুন, পুরোহিতরা বলুন, মাদ্রাসা বলুক, মসজিদ বলুক, হিন্দুরা বলুক, মুসলমান, শিখ, খ্রিস্টান বলুক, ছাত্রছাত্রীরা, যুবরা বলুক, মা বোনেরা বলুক, বলুন তো আমাদের কি অপরাধ? একটা নতুন গভর্নমেন্ট ক্ষমতায় এসছে, অন্য রাজ্য যা পায় রাজ্য চালানোর জন্য, রাজ্যের একটা রাজস্ব ভান্ডার থাকে, আমাদের রাজ্যেও আছে। কিন্তু আপনারা বিশ্বাস করতে পারবেন না, সব রাজ্য টাকা পেলেও আমাদের রাজ্যে সিপিএম দল আর বামপন্থী সরকার এমন ভাবে রাজ্যটাকে টিকিয়ে দিয়ে চলে গেছে, আমরা একটা পয়সা পাচ্ছি না। সব টাকা কেন্দ্রীয় সরকার রিজার্ভ ব্যাংকের থ্রুতে মাসের পয়লা কেটে নিয়ে চলে যাচ্ছে। একটা রাজ্য রাজস্ব ভান্ডার নেই আমার। একটা রাজ্য তার যত টাকা আমরা পাই সব টাকা কেটে নিয়ে চলে যাচ্ছে, সব টাকা কেটে নিয়ে চলে যাচ্ছে। খাদ্যের টাকা নেই, সংখ্যালঘুদের টাকা নেই, তপশিলীদের টাকা নেই, রেশন দোকানে রেশন দেবার টাকা নেই, আর ধার করবারও উপায় নেই। সিপিএম কত ধার করেছে, পারমিশন দিয়েছে, আর আমাদের সরকার আসার পরে বলেছে কোনো ধার তুমি করতে পারবে না, রিজার্ভ ব্যাংকের লক্ষণ লেখা করে দিয়েছে। তাহলে বুঝুন, আমার সরকার ইনকাম করছে, রাজস্ব আসছে, যেটা আসছে 21,000 কোটি টাকা, কেটে নিয়ে চলে যাচ্ছে 26,000 কোটি টাকা। এক পয়সা রাজ্য পাচ্ছে না। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমাদের রাজ্যের সমস্ত রাজস্ব কেন্দ্রীয় সরকার নিয়ে চলে যাচ্ছে দেনার জন্য। আমরা তো নতুন সরকার এসছে, তো আমাদের অপরাধ নয়? কেন কেটে নিয়ে চলে যাচ্ছ? কেন আমাদের ভাতে মারছ? কেন আমাদের মুখ বন্ধ করে দিচ্ছ? কেন সব গরিব লোকদের পেটে ভাত মারছ? এই যদি চলে, টিচারদের মাইনে দেবো কোথার থেকে? গভর্নমেন্ট এমপ্লয়িজের টাকা দেবো কোথার থেকে? গরিব মানুষকে সাহায্য করবো কোথার থেকে? বাংলাদেশ গর্জে উঠে বলতে হবে, তুমি স্টপ করো সুদ নেওয়া, তুমি সুদের কারবারি হয়ে গেছো, সুদ নেওয়া স্টপ করো, সুদ নেওয়া স্টপ করো। যে দোষ করেছে তাকে কোমরে দড়ি বেঁধে নিয়ে এসো, ব্যবস্থা করো, বিচার করো। উই ওয়ান্ট জাস্টিস। যে দোষ করেছে, অন্যায় করেছে, তাকে কোমরে দড়ি বেঁধে নিয়েছে, জনগণের সামনে দাঁড় করাও। মানুষ তাদের প্রমাণ করে দিয়েছে ব্যর্থ।
একটা লোক দোষ করেছে, বাল্মীকি অপরাধ করেছিল, তাকে রাম নাম জপতে হয়েছিল 1 লক্ষ বার প্রতিবার। অন্য লোক কেন জপবে? অন্য লোক কেন জপবে? যে অন্যায় করেছে তাকে তুমি শাস্তি দাও, যে অন্যায় করেনি তাকে তুমি ফাঁসে মারতে পারবে না। যদি বাংলাকে ফাঁসে মারো এবং সুদ নেওয়া বন্ধ না করো, আমরা বলিনি কাউ দেবো না, তুমি রিস্ট্রাকচারিং করো, তুমি 3 বছর ডেফার করো। এটা কি বলছে? একটা পয়সা নেই, সব কেড়ে নিয়ে চলে যাচ্ছে। আপনার বাড়িতে যদি 100 টাকা থাকে, 100 টাকা আপনি বাজেট করেন আমি কি খাবো, 100 টাকায় যদি কেটে নিয়ে যায়, বলো তো মা আমার বাড়িতে যদি 1 কেজি চাল থাকে, 1 কেজি যদি কেউ নিয়ে চলে যায়, তুমি খাওয়াবে কোথা থেকে? ছেলে মেয়েদের কোথা থেকে খাওয়াবে? এই অবস্থা হয়েছে পশ্চিমবাংলার। তা সত্ত্বেও জীবন দিয়ে কাজ করছি বলে কারো টাকা বন্ধ করিনি, মাইনে দেওয়া বন্ধ করিনি, খাবার দেওয়া বন্ধ করিনি। অনেক জায়গায় বর্জনী হচ্ছে। আমি দুঃখের সঙ্গে আপনাদের বলছি বন্ধু, জানেন অন্য জায়গায় সেলফ হেল্প গ্রুপ কত টাকা পায়? আমাদের থেকে ডবল পায়। পশ্চিমবাংলায় সবচেয়ে কম দেয়। পঞ্চায়েত ডিপার্টমেন্টের সুব্রত মুখার্জি বলছিল ব্যাংক লোন দিয়েছে 3% বাংলায়। অন্ধ্রপ্রদেশকে দিয়েছে কত পার্সেন্ট সুব্রতদা? 49%। আর পশ্চিমবাংলায় আমার মা ভাই বোনদের 3%। আমরা কি ভিখিরি? আমরা কি ভিখিরি? না আমরা কেন্দ্রকে রাজস্ব দিই না? আমরা ভিখিরি না আমরা কেন্দ্রকে রাজস্ব দিই না? আমরা জানতে চাই আমার গরিব লোক পাবে 48,000 টাকা, অন্য রাজ্যের লোক পাবে 97,000 টাকা। কেন? কেন এই ডিসক্রিমিনেশন? আমার আগের গভর্নমেন্ট কিছু করেনি, দালালি করে গেছে। আর তার মধ্যেই লজ্জা স্মরণ বলে কিছু নেই, লজ্জা নেই, ঘৃণা নেই, ভয় নেই। এখন থেকে নাচতে শুরু করেছে, কবে আবার ফিরে আসবো। সর্বনাশ করে দিয়ে গেছে রাজ্যটা। 1 কোটি বেকার তৈরি করেছে। 1 কোটি বেকার। বন্ধু আমি যতই চাকরি দিই, আমার 1 কোটি বেকার ভাই বোনেরা আছে। কোথা থেকে দেবো আমি? আমি 10 লক্ষ ছেলে মেয়েদের চাকরি 5 বছরে নিশ্চয়ই দেবো। সেই জন্যই আমি চাই সংখ্যালঘু দপ্তর, স্মল স্কেল ডিপার্টমেন্ট, তারা অনেক এমপ্লয়মেন্ট তৈরি করুন, প্রাইভেট সেক্টর তৈরি করুন, আমাদের ভাই বোনেরা কাজে লাগুক। সেই জন্য আমি এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরি করেছি। আমরা খেটে খেটে মরছি সকাল থেকে রাত পর্যন্ত, আর এরা ঘুমিয়ে ঘুমিয়ে বেড়াচ্ছে আর বকর 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 করছে। আর তাদের সাথে মিডিয়ার একটা অংশ আপনারা জানেন, আমাকে ওয়াকফ প্রপার্টিটাকে দিয়ে দিতে হবে। কেন? তিনি বিজনেস করবেন, আমি দিইনি, তাই রোজ গালাগালি। নামটা বলবো? জানেন আপনারা কারা? কারা? আমি বলবো না, আপনারা বলুন তো কারা করতে পারে এটা? ওয়াকফ প্রপার্টিতে বিজনেস করতে চেয়েছে কারা? আমাদের চেয়েছে, আমি দিইনি। কারণ আমরা বলেছিলাম আমাদের কমিটমেন্ট, ওয়াকফে যত স্ক্যান্ডেল আছে সিবিআই এনকোয়ারি করবে। যদিও সিবিআই পলিটিক্যাল হয়ে গেছে, তা সত্ত্বেও 14টা সিবিআই কে দেওয়া হয়েছে, বাদ বাকি সিআইডি করছে। আমরা যা যা ম্যানিফেস্টো বলেছি সব অর্ডার রেখেছি। আর আপনারা একটা কাগজ, আমার বলছে তার একটা চ্যানেল আছে, লাল চ্যানেল, আমাকে বলছে ওয়াকফ প্রপার্টি দিয়ে দিতে হবে, ল্যান্ড সিলিং তুলে দিতে হবে। কেন? তিনি 3,000 কোটি টাকার বিজনেস করবে, আর তা আমি দিইনি বলে রোজ আমায় গালাগালি দিয়ে বেড়াচ্ছে। যত ইচ্ছে গালাগালি দাও, আমি মানুষের সাথে অন্যায় করব না। আমি তোমাদের মানুষ তোমাদের বুঝিয়ে দেবে এটা অন্যায়। তুমি আমার বলবে গরিব মানুষকে ভাতে মারা আমি মেরে দেবো? আমি বুদ্ধদের পশ্চাৎ নই, আমি সিপিএম নই, আমি কংগ্রেস নই, আমি বিজেপিও নই। তুমি আমার বিরুদ্ধে যা ইচ্ছে লেখার লেখো, যা বলার বলো। তুমি দোষ করেছো বলে আমি দোষ করবো না, এটা মাথায় রেখো। ঈশ্বর আর আল্লাহ বলে যদি কিছু থাকে, আর মা বাবা বলে যদি কিছু থাকে, বিচার এই জগতেই হবে। দিল্লির ধর্ষণকে আমরা নিন্দা করি, বাংলার ধর্ষণ ইমপ্রিজনকেও আমরা নিন্দা করি। মনে রেখো, চ্যারিটি বিগিনস এট হোম। অন্যকে জ্ঞান দাও, নিজেরটা কি বলবো? বলবো একটু দেবো, কাগজ পত্র সবই তো আছে, দেবো দিলে তো। দিল্লিতে আর কি মিছিল হবে? মিছিলটা সব আপনাদের ওখানে যাবে। দিল্লিতে আর কি মিছিল হবে? ওই লাল চ্যানেলে মিছিল হবে। আমি এসব করি না, আমি ভিন্ডিকটিভ নই, বাট ডোন্ট বি ভিন্ডিকটিভ লাইক দিস। আমি ওয়াকফ প্রপার্টি দেবো না, সার্ভিস দেবো না, দেবো না, দেবো না, দেবো না। হোয়াট এভার ইউ ক্যান ডু এগেইনস্ট অফ মি। তোমার একটা পেপার আছে, তুমি আমার বিরুদ্ধে লিখতে পারো, আই ডোন্ট মাইন্ড ফর দ্যাট। মানুষ বিচার করবে। আমি ল্যান্ড সিলিং উইন্ডো করবো না, ল্যান্ড সিলিং আমি তুলে দেবো না। তার কারণ তাহলে কোনো সাধারণ মানুষ আর থাকতে পারবে না। আমি ফোর্সফুলি জমি দখল করবো, এটা আমার গভর্নমেন্টের পলিসি। এমনিতেই ইন্ডাস্ট্রিয়াল এসে খুব ভালো করছে, কোনো অসুবিধা তো নেই। এই তো এখানে আমি দেখছি আমার একজন পরিচিত, বলো তো, এসো তো এদিকে, 1 সেকেন্ড এসো তো। ও আবার অমিতাভ নন্দীর ভাব নেই, কিন্তু সেটা ওর পরিচয় নয়, ওটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আমি দেখে নিলাম ওকে ইচ্ছা করে।
দেখুন তো, ও তো একটা ইনস্টিটিউট চালায়, ও তো অনেকগুলো করছে। কোনখানে গভর্নমেন্ট গিয়ে কোথাও অসুবিধে করেছে, কোথায় করেছে না নিজেই বলুক না, নিজের মুখ দিয়েই বলুক না। আমি চোখের সামনে দেখতে পেলাম বলে, আমি পরিচিত বলে, মানে চিনি বলে, আই ক্যান রেকগনাইজ। আমি তো বলবো না তোমার নাম দিয়ে তুমি কি ইনস্টিটিউশন চালাও, কি করছো এবং তোমার কোনো অসুবিধা হচ্ছে কিনা জাস্ট বলো তো। আমরা কোন জায়গায় মানুষের বিরোধিতা করেছি? মাননীয় ম্যাডাম, আমরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে অনেকগুলো ইনস্টিটিউট পরিচালনা করছি। এই আস্তে আস্তে দেখছিলাম যে আমার অনেক ছাত্রছাত্রীরা এসছেন যারা কথা বলতে চান। যারা পশ্চিমবঙ্গে কাজ করতে চায়, আন্তরিকতার সাথে যদি কাজ করেন আপনাদের কোনো সমস্যা হবে না। এবং জানবেন একটা নতুন পশ্চিমবঙ্গ তৈরি হচ্ছে, যাকে দেখে প্রতিদিন উৎসাহিত হই। তার অনুপ্রেরণা আমাদের ভীষণভাবে কাজ দেয়। চলুন এই বাংলাকে আমাদেরই গড়ে তুলতে হবে। আমরা কিন্তু এই বাংলা ছেড়ে অন্য কোনো জায়গায় যেতে পারবো না। এখানে আমরা জন্মেছি, অতএব এই বাংলাকে শক্তিশালী করতে হবে। ধন্যবাদ। আমার নাম হচ্ছে সমিত রায়। আপনারা জানেন যে রাইস গ্রুপের রাইস এডুকেশন সারা পশ্চিমবঙ্গে অনেক প্রতিষ্ঠান রয়েছে। অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুল, অ্যাডামাস নলেজ সিটি, যেখানে 22টা ইনস্টিটিউট একসাথে আসছে। তাই দীর্ঘ 25 বছর ধরে 1 লক্ষের ওপর ছেলেমেয়ে আজকে রাজ্যের যারা WBCS অফিসার, IAS এবং সারা ভারতবর্ষের প্রতিটি সরকারি চাকরি করছে। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি এই জন্য বললাম যে আমাদের ইন্ডাস্ট্রি হচ্ছে, কত ইন্ডাস্ট্রি হচ্ছে। আমি রেলেরই 16টা কারখানা করে দিয়ে গেছি। আমি আপনাদের শুধু একটু বলি বাংলায় কি হচ্ছে। 5 মিনিট টাইম আর নেব, ধৈর্য হারাবেন না, জাস্ট জানবার জন্য। বাংলায় আমি যখন রেলমন্ত্রী ছিলাম, 3 বছর আমরা সরকারে ছিলাম, এবং আমি থাকাকালীন কাঁচরাপাড়ায় বিধানচন্দ্র রায় যখন ছিলেন, একটা ইন্ডাস্ট্রি করেছিলেন বাংলায়, চিত্তরঞ্জন লোকোমোটিভ রেলে, যা নিয়ে আজও মানুষ মনে রাখে। আর জেনে রাখবেন আমি কি করেছি শুনুন। আমিও তো বোকা লোক নই, আমি কাজ করার লোক। আমি কি কি করেছি শুনুন বাংলায়। আমরা করেছি কাঁচরাপাড়ায় নতুন রেলের কারখানা দিয়েছি, কোচ ফ্যাক্টরি করে দিয়েছি, DMU কোচ ফ্যাক্টরি কারখানা, এবং ওয়াগান ইন্ডাস্ট্রি। বজবজে ওয়াগান ইন্ডাস্ট্রি, দুটো একটা নয়। নপাড়ায় মেট্রো কোচ চালানোর ইন্ডাস্ট্রি, শিলিগুড়িতে এক্সেল ফ্যাক্টরি, এবং বুনিয়াদপুরে ওয়াগান ইন্ডাস্ট্রি, ডানকুনিতে ডিজেল লোকোমোটিভ, ডিজেল ইলেকট্রিক, দুটো রেলের কারখানা। এই করে করে 16টা রেলের কারখানা করে দিয়ে এসেছি। তাছাড়াও NTPCর সাথে জয়েন্টলি হচ্ছে পাওয়ার প্রজেক্ট, কোথায় হচ্ছে আদ্রায় 500 মেগাওয়াটে। এবার ধরুন রঘুনাথপুরে হচ্ছে পাওয়ার ইন্ডাস্ট্রি, রঘুনাথপুরে হচ্ছে, কাটোয়ায় হচ্ছে, জলপাইগুড়িতে হচ্ছে, 4টে পাওয়ার ইন্ডাস্ট্রি হচ্ছে পাওয়ার সেক্টর। এছাড়াও মনে রাখবেন দুর্গাপুরে স্টিলে সারা পৃথিবীব্যাপী দ্বিতীয় বৃহত্তম স্টিল কারখানা তৈরি হচ্ছে দুর্গাপুরে। সুতরাং আমি যদি সব বলতে যাই, এই তো 14টা ইন্ডাস্ট্রি আমি 7 দিন আগে ছেড়ে দিয়েছি, ক্লিয়ার করেছি। সুতরাং 47টা ক্লাস্টার রেডি আছে, ক্ষুদ্র শিল্পের কারখানা। এই করে করে বাংলায় কিছু না হলেও ক্ষুদ্র শিল্প এবং বৃহৎ শিল্প মিলিয়ে অন্তত 100টা কারখানা অলরেডি রেডি করে আছে। মিথ্যে কথা বললে আমি শুনবো? মিথ্যে কথা। জমি এরা তো কেউ নেয়নি জোর করে। জমি জোর করে না নিয়ে তারা যদি করতে পারে, তো আপনি জান না আপনার অনেক টাকা আছে, যান অনেক অ্যাড পান, চিটফান্ডের বিরুদ্ধে লিখেন, আর চিটফান্ডের অ্যাড নিয়ে তো কাগজ চলছে, চ্যানেলও চলছে। যান অনেক টাকা আছে, জমি কিনে নিন। কে বারণ করেছে? আপনি জমি কিনতেই পারেন, এটা আপনার অধিকার, সম্পত্তির অধিকার। আপনি যান কি জমি কিনে নিন, আমার তো কোনো আপত্তি নেই। সব ইন্ডাস্ট্রিয়ালিস্টরা যদি জমি কিনতে পারে, জমি তারা কিনছেন, কেনার পরে আমাদের কাছে আসছেন, আমরা পারমিশন দিয়ে দিচ্ছি, নো প্রবলেম। সবাই যদি করতে পারে, আপনার লোকসানটা কিসে? কাজ নেই, কর্ম নেই, একটা রাজনৈতিক দল বাংলাটাকে শেষ করে দিয়েছে। মাটি খুললেই শুধু কঙ্কাল, মাটি খুললেই কঙ্কাল। জলে এখনো বলদি নদীর জলে রক্ত ভাসছে। আর এত তাড়াতাড়ি এত কথা, খুব কথা বলতে ভেস পাউডার মেখে সেজে গুজে, কোনো কাজ নেই, কর্ম নেই, ধ্বংস করে কয়েকটা টিভি চ্যানেল, সিপিএমের 24 ঘন্টা আকাশ, আর একটা ওই লাল চ্যানেল। জানেন কাদের কথাই বলছি। 3টে মিলে বসে সকাল থেকে রাত অব্দি কাজ নেই, কর্ম নেই, সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। ওদের বলুন কিসের সর্বনাশ? তুমি তো কোনো সংবাদ মাধ্যম নও, তুমি পার্টির সংবাদ মাধ্যম।
রাজনৈতিক দলের সংবাদ মাধ্যম। তুমি সিপিএম এর দালালি করে বেড়াচ্ছ, কংগ্রেসের দালালি করে বেড়াচ্ছ, তোমরা দালাল হিসেবে চিহ্নিত হয়ে থাকো। মানুষের কথা বলো না, তোমাদের মুখে মানায় না, মানায় না। আমরা জানি কার কোথায় কতটা শেয়ার আছে, কার কি আছে। এখনো তো কিছু করিনি, যদি করতাম সব কটা জেলে থাকতো। কিচ্ছু করিনি, ভদ্রতা করেছি, সৌজন্যতা দেখিয়েছি। সৌজন্যতা মানে দুর্বলতা নয়। তাই এই কথাগুলো বললাম এই কারণে যে এত কাজ করছি আমরা, খেটে খেটে সকাল থেকে রাত অব্দি জেলায় জেলায় ঘুরে। 100 দিনের কাজ ছিল 11 দিন, 18 দিন সর্বোচ্চ করে দিয়েছি আমরা, প্রায় 35%। এবছরে প্রায় আমরা 50%-এর কাছাকাছি চলে যাব। কাজ করা হচ্ছে খেটে খুঁটে। আর কয়েকটা লোক, যেহেতু আমি টিভির সামনে যেতে পারছি না, কি করে যাবো? ওরা সকাল থেকে কাছে ফেস পাউডার মেখে বসে যাচ্ছে। আর আমার তো ভূতের মতো জেলা ঘুরতে হচ্ছে, মানুষের কাছে যেতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। আর আমাদের ছেলেমেয়েদের আমি বলি বেশি টিভিতে যাবি না, মানুষ ঠিক মানুষেরটা বোঝে। তাই বন্ধু মনে রাখবেন, একটার পর একটা ডেভেলপমেন্ট প্রজেক্ট হচ্ছে, কিছু নেই। কয়েকদিন আগে বললাম আলো কেন দ্বিফলা হবে, কেন হবে না? দ্বিফলা হবে গলা কাটার জন্য। কলকাতাকে ভালো লাগছে, আমাদের হিংসে হচ্ছে। রাজারহাটকে ভালো লাগছে, আমাদের হিংসে হচ্ছে। টাউনগুলোতে এই লাইট লাগানো হচ্ছে, ওদের হিংসে হয়েছে। শুধু নিজেদের সুন্দর রাখবে, মানুষ সুন্দর থাকবে, এটা ওনাদের পছন্দ নয়। কিন্তু আমরা চাই মানুষ সুন্দর থাকবে, সরকার সুন্দর থাকার চেয়েও, রাজনৈতিক দল থাকার চেয়েও। তাই বন্ধু, এই কাজগুলো আমরা করছি, আগামী দিন আরো করবো। নিশ্চিন্তে থাকুন, বিশ্বাস রাখুন। দুর্গাপুজো ভালোভাবে কাটিয়েছেন, ঈদ ভালোভাবে কাটিয়েছেন, মহরম ভালোভাবে কাটিয়েছেন, কালী পুজো ভালো করে কাটিয়েছেন। আগামীকাল আমাদের বড়দিন, আমাদের সকলের বড়দিন, আমাদের পবিত্র বড়দিন। সেই বড়দিনে মঙ্গল দ্বীপ জেল মাগো সকলের ঘরে ঘরে। আমরা বলি এই বড়দিনে বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের সকলকে শান্তি দাও, সারা পৃথিবীকে শান্তি দাও, বাংলার ঘরে ঘরে শান্তি দাও, সারা ভারতবর্ষের মানুষকে শান্তিতে থাকতে দাও, পৃথিবীর মানুষকে শান্তিতে থাকতে দাও, সবাইকে ভালোবাসা দাও। আমরা বড়দিনের শুভেচ্ছা জানাই সকলকে। এবং নতুন বছর আসছে 2013। কেউ কেউ বলে বেড়াচ্ছে তো অনেক পাবে, এত তাড়াতাড়ি আবার দখল করবে, গ্রাম দখল করে লোক মারবে। তাদের বলি বাংলায় অশান্তি করতে দেব না। আবার দাঙ্গা করানোর চেষ্টা করছে, কোথাও কোথাও কি হিন্দু মুসলমান, কেউ দাঙ্গায় পা দেবেন না প্লিজ। উত্তেজনা থাকলে আপনারা উত্তেজনাটাকে নিভিয়ে দিন। আমি দাঙ্গা চাই না, দাঙ্গা চেয়ে তো আমার মৃত্যু হলো, আমাকে মেরে দিন, আমি খুশি হব, কিন্তু দাঙ্গা করবেন না দয়া। আমি দাঙ্গা দেখতে চাই না, আমি দাঙ্গার রক্ত দেখেছি। দাঙ্গা মানুষের ভালো করে না। রাজনৈতিক দলগুলো যখন দাঙ্গার দিকে যায় তখন মনে রাখতে হয় ওদের ভবিষ্যৎটা গোল্লায় গেছে, চুলোয় গেছে। তাহলে মানুষ হানাহানি কেউ করতে চায় না। চক্রান্ত চলছে, চক্রান্ত চলবে, বাট আপনারা মনে রাখবেন যে কোনো চক্রান্তকে আমরা রুখবো। এবং আমি আবার বলি 2013 আসছে, নতুন বছর, নতুন পদার্পণ, নতুন বছর, নতুন সকাল, নতুন বছর, নতুন মানুষের মহাযজ্ঞ, নতুন বছর 2013 আসছে। 2013 সিপিএম, কংগ্রেস, বিজেপি বেশি বাড়াবাড়ি করো না। মানুষ কিন্তু তোমাদের বলবে আবার তোমরা হারো, 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 তোমাদের দ্বারা হবে না। পারোনি যখন চুপচাপ থাকো। একটা নতুন গভর্নমেন্ট এসছে, তাকে কাজ করতে দাও, যারা করতে পারে তাদের করতে দাও, আর যারা করতে পারে না তাদের বিসর্জন দাও। আমি এইটুকু বলে আপনাদের সকলকে শুভ নববর্ষে অনেক অনেক বেস্ট উইশেস জানিয়ে, আমার ছাত্রছাত্রী বন্ধুরা তারাই আমাদের দেশের ফিউচার, they are the future of this country and they are the foundation of this country. I wish all of you the happy and all the best new year for all of you. Thank you so much my students, especially मैं आप लोगों को शुभकामना देना चाहूंगा। मेरे जो बच्चा लोग आए हुए हैं, जो छात्र छात्री आए हुए हैं, आप लोग ज्यादा से ज्यादा अच्छा रहे, बहुत बड़ा इंसान हो आप लोग डॉक्टर तैयार होइए, आप लोग इंजीनियर हुए, आप लोग आईपीएस होइए, आप लोग आईएएस होइए, आप लोग डब्ल्यूबीसीएस होइए, बड़ा बड़ा ऑफिसर होइए। और आप खाली बंगाल का नहीं, सारा विश्व का रोशनी आपको चलाने हैं। रोशनी चाँद से होता है, सितारों से नहीं। मोहब्बत आपका कामयाब से होता है, भाषण देने से नहीं। आप लोग अच्छे रहे, सुंदर रहे। और যাবার আগে বলবো, আবার বলি, আমার এটা খুব ফেভারিট কবিতা কি, खुद ही को कर गुलाम दिखता, खुद ही को कर गुलाम दिखता कि हर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछे बता तेरी रोजा क्या है। आवाज बोलो, हर फर्ज का तमन्ना, हर फर्ज का तमन्ना आज हमारा दिल में है। देखते हैं जोर किसका बाजुए कतिल में है, किसके लिए है। मुद्दा लाख बुरा चाहे तो क्या
क्या होता है, वही होते हैं जो मंजूरे खुदा होता है। इंशाल्लाह आप लोग अच्छे रहे, আপনারা সকলে ভালো থাকুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। वाहिगुरु जी का खालसा, वाहिगुरु जी का फतेह। गॉड इज गुड, गॉड इज ग्रेट। এবং বলবো সকলে ভালো থাকুন, মঙ্গল হোক, আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর। আপনারা সকলে ভালো থাকুন, ঈশ্বর আল্লাহ সবাইকে ভালো রাখুন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ খোদা হাফেজ, সত শ্রী আকাল।